এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেলের গ্রুপ ডি তিনটির ক্ষেত্রেই কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার কেন্দ্র সরকার যেসব পরীক্ষাগুলো চলে সেসব পরীক্ষাগুলো কিন্তু এই প্রশ্নগুলো আসে। তাই এই প্রশ্নগুলো কিন্তু ইদানিং ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু বেশি আসছে এবং কলকাতা পুলিশেও আসছে। তাই এই অঙ্কগুলো আপনি সহজে কীভাবে সমাধান করবেন, দেখুন এই যে অঙ্কটা আছে এর সরলতম মান কত হবে বার করতে হবে আপনাকে। তো অঙ্কটা আপনি খুব সহজেই সমাধান করবেন। দেখুন অনেকেই অনেক রকমভাবে করে, কিন্তু অঙ্কের মধ্যে আগে আপনাকে ঢুকতে হবে এবং বুঝতে হবে অঙ্কের বিষয়বস্তুটা। তাহলে কিন্তু অঙ্ক আপনি সহজেই সমাধান করতে পারবেন। যদি মনে করুন এরকম আছে, এইটুকুও আছে, এইটুকু আছে, তাহলে আপনি কি করবেন, এটা হচ্ছে একটা বলে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটা আপনি কিভাবে ভাঙান, তো পূর্ণ সংখ্যা ভাঙাতে গেলে এটার সাথে এই যে 99 সাথে এই 99টা গুণ করতে হয়, তারপরে যে গুণফলটা হয় তার সাথে এই 97টা যোগ করতে হয়। এখন ওই ক্যালকুলেশনটা ওপরে দিয়ে নিচে কিন্তু 99টা বসে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটার অর্থ কিন্তু এরকম হয়, 99 গুণ 99 যোগ যোগ 97, এটা কিন্তু ওপরে বসে। এখন আমরা সেটাই কিন্তু এখানে করব। দেখুন অঙ্কটা আপনারা সহজভাবে এইভাবে করবেন। এখানে এই 99টা বসিয়ে দেবেন, এখানে আপনি 99, এইটার সাথে এই 99টা গুণ, এই 99টাই বসালাম, আর এই 99টায় আমরা কি করলাম, এই যে গুণ চিহ্ন দিলাম, আর এই 99টা আমরা 100 বিয়োগ 1 করলাম। দেখুন এখানেও কিন্তু 99 হবে, আর এই যোগটা এই যোগ দিলাম, দিয়ে 97 লিখে দিলাম। এই যে 97টা লিখে দিলাম। এখন এই যে 99টা আছে গুণ 99, সেই গুণ 99টা বসিয়ে দিলাম, আর এই যে নিচে 99টা, সেই নিচে 99টা কিন্তু এই বসে গেল। এখন এই 99 আর এই 99 কেটে যায়, কেটে গেলে এইটার ক্যালকুলেশনে কত থাকে সেটা আপনি দেখুন। তো এখানে আমরা 99 সঙ্গে 100 গুণ করলে 99 99 পিছনে দুটো শূন্য, আর এখানে -1 সঙ্গে 99 গুণ করলে -99। এবারে এই +97টা এখানে বসে গেল 97। এবার আপনি কি করবেন, এই যে 9 9 দুটো শূন্য বসে গেল, বিয়োগ এই 99 থেকে এই 97 যদি আপনি মানে ক্যালকুলেশন করেন, বিয়োগ 99 যোগ 97 থাকে কিন্তু বিয়োগ 2। এবার এর থেকে যদি আপনি বিয়োগ করেন তাহলে 2 আর কত হলে 10, 9900 থেকে 2 যদি এবার বিয়োগ করেন তাহলে থাকে কত, 2 আর কত হলে 10, 8 হলে 10 হাতে 1, 1 আর কত হলে 10, 9 হলে 10 হাতে 1, 1 আর কত হলে 9, 8 হলে 9, আর এই 9টা বসে গেল। 98 98, দেখুন কত সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটা সমাধান হলো, অর্থাৎ দ্বিধাগ হবে সঠিক উত্তর। খুব সহজে এইভাবে সহজে সমাধান করা যায়। অনেক নিয়ম আছে, কিন্তু অঙ্ক আপনাকে আগে বুঝতে হবে, তাহলে আপনি সহজে মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো আমরা এবার 83 দাগের এই অঙ্কটা দেখব। এ একটি দ্রব্য বিকে 5% লাভে, বি ওই দ্রব্য সিকে 5% ক্ষতিতে বিক্রি করে, সি এর ক্রয় মূল্য 23.94 টাকা হলে এর দ্রব্যটি কত টাকায় কিনেছিল। তো দেখুন এই অঙ্কগুলো এর কাছাকাছি উত্তর এসে যায়, যেহেতু 5% লাভে বিক্রি করে 5% ক্ষতিতে বিক্রি করে, সেটা কাছাকাছি উত্তরে এসে যায়। অর্থাৎ 23.94 কাছাকাছি 24 আছে, 24টা উত্তর হয়, অথবা 25টা হবে, 27 28 হবে না। যদি এখানে 35 37 38 থাকতো তাহলে আপনার এখানে উত্তর 24 করে দিতাম, মানে এটা আপনার অঙ্ক না করেই উত্তর বলা যেত। কিন্তু এখানে যেহেতু এখানে 25 আছে কাছাকাছি, তাই অঙ্কটা করবো। কীভাবে করবো, প্রথমে আমরা 24টা ধরবো। এই শর্টকাট ট্রিক্সটা মাথায় রাখবেন যে এখানে যদি 5% লাভ 5% ক্ষতি হয়েছে, এরকম একটা বিষয় হয়েছে, তাহলে এর কাছাকাছি উত্তর বেরোয়। সি যে দ্রব্যটি কিনেছে সেটা কাছাকাছি উত্তর বেরোবে। তো সেই ক্ষেত্রে এখানে 35 37 38 থাকলে আমরা অবশ্যই কাছাকাছি উত্তরটা দিতাম 24, আর অঙ্ক করতাম না। কিন্তু এটা কিভাবে হয় সেটা আমরা দেখিয়ে দিচ্ছি, দেখি অঙ্কটা ঠিক করলাম কিনা। এখানে বলছে এ একটি দ্রব্য বিকে 5% লাভে, বি ওই দ্রব্য সিকে 5% ক্ষতিতে বিক্রি করে, সির ক্রয় মূল্য এত টাকা হলে এ দ্রব্যটি কত টাকায় কিনেছেন। তা আমি মনে করছি এ দ্রব্যটি 24 টাকায় কিনেছে, 24 টাকায় কিনলে বিকে কত টাকায় বিক্রি করেছে, 5% লাভে, মানে 5/100। এই 100 5/100, 100 5/100। তাহলে এটা যদি আমরা 5 একুশম 100 পাস করবো, আর 5 20 করবো, আর এখানে 4 5 20 অর্থাৎ 5 করবো, আর এখানে 4 ছক 24, আর 6 একুশম কত হয়, 6 1 6, 6 3 12, 126/5 হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার একে বি ওই দ্রব্য সিকে 5% ক্ষতিতে বিক্রি করে, তাহলে একে বি কিনেছে 126/5 টাকায়, সেটা বিক্রি করছে কত, 5% ক্ষতিতে, তার মানে কি 95/100 হবে।
এখন এটা দেখুন, এই 5×9=95, এই 5-এর সঙ্গে 95 কাটলে 5×9=95, তাহলে 19 আর 126 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 23×94, আর এই নিচের 100টা বসে গেল, যেহেতু নিচে 100 তাই এখানে দুটো টাকা দশমিক 23.94। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাহলে এর দাগ হবে সঠিক উত্তর। 24 টাকায় এ দ্রব্যটি কিনেছিল। দেখুন কত সুন্দরভাবে অপশন থেকে আমরা সমাধান করতে পারি এসব অঙ্ক। আর এইসব অঙ্ক অপশন থেকে যত সমাধান করবেন ততই আপনার আপনি মানে সময় বাঁচবে এবং সেটা সহজে উত্তর বার করতে পারবেন। আমরা 84 দাগের প্রশ্ন দেখব। এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6, ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তাহলে এ এর আয় কত? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? দেখুন খুব সহজে এটা সমাধান করতে পারবেন। কিভাবে সমাধান করতে পারবেন? দেখুন এখানে বলছে 5:6 আয়ের অনুপাত, 5 টাকা 6 টাকা, ব্যয়ের অনুপাত 4:5। তাহলে এখান থেকে সঞ্চয় হচ্ছে কত? এখানে 1, এখানে 1, মানে দুজনের ক্ষেত্রে এ এবং বি দুজনের ক্ষেত্রে কিন্তু 1 টাকা করে সঞ্চয় হচ্ছে। তাহলে এখানে সঞ্চয় হচ্ছে, এখানে সঞ্চয় বলে 500 টাকা, এর আয় কত? তাহলে এখানে যদি আমরা যেহেতু এ আর বি এর মানে সঞ্চয়ের অনুপাত 1:1, তাহলে এখানে আমরা 2 দিয়ে ভাগ করব, 1 আর 1 2, 2 দিয়ে ভাগ করলে 250 হয় সঞ্চয়। সেই ক্ষেত্রে মাসিক আয় হয়ে যাবে কিন্তু 100 মানে 250, অর্থাৎ এখানে 2500 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। তো 85-এর অঙ্ক দেখব। একটি নৌকা এ স্থান থেকে বি স্থানে ফিরে গিয়ে পুনরায় এ স্থানে ফিরতে মোট 3 ঘন্টা 20 মিনিট সময় লাগে। এ স্থান থেকে বি স্থানের দূরত্ব 8 কিমি। স্রোতের গতিবেগ ঘন্টায় 1 কিমি হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখুন আমরা মানে এটার সূত্র হচ্ছে, আমরা স্রোতের অনুকূলে আর প্রতিকূলের গতিবেগ ধরি, কিন্তু মানে এখানে যদি আমরা নৌকার গতিবেগ এক্স ধরি, এক্স কিমি পার ঘন্টা, তাহলে আপনার স্রোতের অনুকূলে যাবে x+1, আর স্রোতের প্রতিকূলে যাবে x-1। তাহলে 8 কিমি যেতে সময় লাগবে কতটা সেটা আপনার বার করতে হবে, আর 8 কিমি যেতে ফিরে আসতে কত সময় লাগবে সেটা আপনাকে বার করতে হবে। তো এখান থেকে আমি মনে করুন এখান থেকে এই পর্যন্ত এর দূরত্ব হচ্ছে 8 কিমি। যেতে আসতে সময় লেগেছে, একবার গেছে একবার এসছে, ফিরে আসতে মানে অনুকূলে গেছে প্রতিকূলে ফিরে এসছে, তাহলে এটা মোট টাইম লেগেছে 3 ঘন্টা 20 মিনিট। এখন 3 ঘন্টা 20 মিনিট সমান আপনারা জানেন তো, 3 ঘন্টা 20 মিনিট সমান 3 আপনার 1/3 হয়, মানে 3×20/60 হয়। সেইখানে আপনি যদি কাটাকুটি করেন তাহলে 1/3 হয়ে যাবে। সেই ক্ষেত্রে 3 থেকে 9 10/3, মোট আপনার সময় লাগছে কত? 10/3 ঘন্টা। এখন x+1 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায়, আর 8 কিমি যায় কত ঘন্টায়? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সেই ক্ষেত্রে হবে 8/x+1, আর ফিরে আসতে সময় লাগবে 8/x-1। তাহলে এই দুটোর যোগফল কত? এই দুটোর যোগফল 3 ঘন্টা 20 মিনিট, যার মান হচ্ছে 10/3। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 10/3। এখন যদি বলেন যে স্যার আমরা এটা সমীকরণ বার করেছি, আমি ক্যালকুলেশন জানি না, কি করে? আপনি ক্যালকুলেশন জানেন না, ঠিক আছে, তো যোগ বিয়োগ গুণ ভাগ তো পারেন। আপনি এটা বীজগণিত ক্যালকুলেশন পারেন, ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ তো পারেন। তাহলে আপনার এখান থেকে সহজেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে আপনি এটাকে সহজে কীভাবে উত্তর বার করবেন? আপনি মনে করুন যে এক্সের মান 5, তাহলে দেখুন এখানে 5 আর 1 6 হয়, তাহলে 8/6, আর এটা হয়ে যাবে প্লাস 8 এখান থেকে 5-এর থেকে 1 বিয়োগ করলে 4, তাহলে 4 হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 4 দিনও 8 করতে পারি, আর এখানে আমরা করতে পারি 3 দিনও 6, 4 দিনও 8, অর্থাৎ 4/3 প্লাস 2। এবার এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে এই জায়গাটায় হয়ে যাবে 3 লসাগু। তাহলে এখানে 4 প্লাস 3 দিনও 6, দেখুন 10/3 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই অঙ্কগুলো কিন্তু সহজে এইভাবে সমাধান করা যায়। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে 5। এক্সের মান হয়ে 5, কারণ এক্সের মান স্থির জলে নৌকার গতিবেগ ধরেছিলাম। তো এই অঙ্কগুলো মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, খুব সহজে মুখে মুখে ক্যালকুলেশন করবেন, দেখবেন আপনার 30 সেকেন্ডও সময় লাগবে না। কিন্তু আপনি যদি উল্টোপাল্টা ভেবে চিন্তে অঙ্ক করেন তাহলে কিন্তু অঙ্ক সময় চলে যাবে। দেখুন অঙ্কের মধ্যে কিছু থাকে না, জাস্ট একটু প্র্যাকটিস করলে এসব অঙ্কর মানে উত্তর মনের মধ্যে চলে আসে। আমরা 86 দাগের প্রশ্নে চলে যাব। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারে 40% প্রয়োজন। একজন ছাত্র 265 নম্বর পেয়ে সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছেন। উক্ত পরীক্ষায় মোট কত নম্বর ছিল? তাই এই অঙ্কগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনাকে অনেক দেরি হয়ে যাবে। ক্যালকুলেশন করে এইসব অঙ্ক সমাধান করা যায় না। এর একটা শর্টকাট টিপস ধরতে হয়। দেখুন এখানে বলছে 40% পাওয়ার প্রয়োজন, কিন্তু একজন ছাত্র 265 পেয়ে কত 55 নম্বরের
কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়নি। তার মানে 5 নম্বর ছিল 265 সঙ্গে 55, তাহলে সেটা 40% পাওয়ার প্রয়োজন, তার মানে 40% সমান সমান আমার সেইটা 265 সঙ্গে 55 যোগ করবো, তাহলে 5 5 10 শূন্য হাতে 1, 5 রেখে 6, 6 6 12 2 হাতে 1, 2 রেখে 3 320, 40% সমান 320, তাহলে 1% সমান কত, 320/40, আর 100% সমান কত, তাই 100টা গুণ হয়ে যাবে, 100% সমান সমান আপনার বার করতে হবে, তাই 100টা গুণ হয়ে যাবে, তাহলে 40 আর 320 যদি আমরা কাটাকুটি করি তাহলে 8 হবে, এই 8 আর 100 যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে হয়ে যাবে 800। পরীক্ষায় উত্তীর্ণ মোট নম্বর কত, পরীক্ষায় মোট নম্বর কত ছিল, পরীক্ষায় মোট নম্বর 800 ছিল, 800 সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই এই অঙ্কগুলো কিন্তু এইভাবে সহজেই সমাধান করা যায়, কোনো যে বিরাট কিছু এর মধ্যে আছে এইসব কিন্তু কিছুই না। যত আপনি ভাববেন ততই কিন্তু আপনার সময় যাবে। আর এডুকেশন স্কুল সবসময় বলে কি প্র্যাকটিস, আর সেটা কিন্তু হাতে কলমে শেখায় দেয় আর এডুকেশন স্কুল। একবার ফোন করুন 85 339 82 506 এই নাম্বারে, আর যদি আপনি ফোন না করেন হোয়াটসঅ্যাপও করতে পারেন 85 339 82 506 এই নাম্বারে। সবসময় মনে রাখবেন আর এডুকেশন স্কুলের কাছে ফোন করার সময় হচ্ছে রাত 10টা থেকে 11টার মধ্যে। হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সময় ফোন করতে পারেন 85 339 82 506 এই নাম্বারে। হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো দেখুন, কথা বলতে গেলে তো আপনার কোনো পয়সার প্রয়োজন হচ্ছে না, তাহলে আপনি একবার কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে দেখুন, দেখুন অবশ্যই আপনি উত্তীর্ণ হবেন। এবার আমরা 87 দাগের এই প্রশ্নে চলে যাব। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে তার সুদে মূলে 8 গুণ হবে? তো এটা আপনি কিভাবে সমাধান করবেন? এই অঙ্কগুলো কিন্তু কিছু না, এই অঙ্কগুলো সমাধান করতে গেলে আপনাকে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, PTR/100, এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে। এটা কিন্তু আই সমান সমান মানে ইন্টারেস্ট সমান সমান PTR/100। তাহলে এখানে আপনি সবসময় মনে রাখবেন এর মধ্যে যেটা বার করতে বলে PTR, এর মধ্যে যেটা বার করতে পারবে সেটা এখানে বসাবেন, আর ইন্টারেস্টটা আর 100টা ওপরে গুণ করে বসাবেন, আর এই এখানে যেটা বার করতে বলবে সেটা এখানে দেবেন, আর বাকি দুটো নিচে বসিয়ে দেবেন। তাহলে সেই ক্ষেত্রে আপনার কী হয়, 4 বছরে বলেছে দ্বিগুণ, তাহলে মনে করুন আসল এক্স, এখানে বলছে কত বছরে সুদে মূলে 8 গুণ হবে, তা আমরা কত বছরের সুদে মূলে 8 গুণ হবে, তাহলে আমরা এখানে সুদের হার পাচ্ছি না, সুদের হারটা আমরা বার করব। তাহলে আর সমান সমান আমরা কী লিখতে পারি, তো আই আর 100টা আমরা উপরে গুণ করব, আই কত, তা আসল যদি এক্স টাকা হয় 4 বছর দ্বিগুণ হলে 2x হবে, সেই ক্ষেত্রে সুদ হয়ে যাবে এক্স, তাহলে এক্স ইন্টু 100 উপরে থাকবে, আর নিচে হয়ে যাবে পিটি, পি কত, পি হচ্ছে এক্স ধরেছি, ইন্টু টি কত, টি হচ্ছে 4 বছর, তা 4 দেবো, তাহলে এখানে এই এক্স এক্স কেটে যাবে, 4 25 100, অর্থাৎ 25%। এই 25% হচ্ছে সুদের হার। এবার কি চেয়েছে উত্তর, বলছে কত বছরে তার সুদে মূলে 8 গুণ হবে, তাহলে আমরা টিটা বার করব। টিটা বার করতে গেলে আমরা কি করব, আই আর 100টা উপরে গুণ করব, আই কত সুদ পাবো কত, বলছে কত বছরে 8 গুণ হবে, তাহলে এক্স ধরেছিলাম আসল, তাহলে 8x, সুদে আসলে 8x হলে তাহলে ওখানে আপনার সুদ থাকছে 7x, তাহলে 7x ইন্টু 7x ইন্টু 100, আর নিচে হয়ে যাবে পি, পি আর পি কত, পি হচ্ছে এক্স ইন্টু আর কত, এখানে এই যে 25% বার করেছি 25%, তাহলে 25 আর 100 দিয়ে কাটে 4 হয়ে যাবে, আর এই এক্স এক্স কাটবো, তার টি সমান সমান 4 7 28, তাহলে এই 28 বছরে কিন্তু 8 গুণ হবে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর 8। আশা করি আপনারা বুঝতে পারছেন, 28 বছরে কিন্তু ওই টাকা সুদে মূলে 8 গুণ হবে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। 88 দাগের প্রশ্ন আছে, দেখুন কোন অনুপাতে 18 টাকা প্রতি কিলোগ্রাম চাল 24 টাকার প্রতি কিলোগ্রাম চাল মিশ্রিত করলে প্রতি কিলোগ্রাম মিশ্রিত চালের মূল্য 20 টাকা হবে? তো এটা আপনি কি করবেন, এলিগেশন পদ্ধতি আনবেন, 18 আর 24 আর এখান দেবেন 20, তাহলে এখান থাকবে 4, আর এখান থেকে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার এখান থাকবে 2। আশা করি আপনারা বুঝতে পারবেন 4:2 অনুপাত, অর্থাৎ এখানে 2 দিন 4, 2 1 2, অর্থাৎ 2:1, বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন 88 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। আমরা চলে যাব 89 দাগের প্রশ্নে। 89 দাগের প্রশ্ন আছে, দেখুন মাধব প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 নম্বর পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য 2 নম্বর বাদ দেয়। যদি সে 30টি প্রশ্নের উত্তর দিয়ে 30 নম্বর পায় তবে সে কতগুলো সঠিক উত্তর করেছিল? দেখুন এখানে কিন্তু প্রশ্নের মধ্যেই কিন্তু এর উত্তর লুকিয়ে আছে। এখানে বলছে যে সঠিক উত্তরের জন্য কত পায়, 3 নম্বর করে পায়, প্রতিটি ভুল উত্তরের জন্য সে 2 নম্বর বাদ যায়। যদি সে 30টা প্রশ্নের উত্তর দিয়ে 30 নম্বর পায়
তাহলে সে কতগুলি সঠিক উত্তর করেছিল। তো এখানে 4টি উত্তর তো সঠিক হতে পারে না, আমরা অপশান থেকে আমরা অপশান টেস্ট করে এই প্রশ্নের সমাধান করে দিচ্ছি। যদি বলছে কি সে কতগুলো সঠিক উত্তর করেছিল, তা মনে করুন সঠিক উত্তর করেছিল 18টি, তাহলে 18টি যদি সঠিক উত্তর করে তা পাওয়ার কথা কত, 3×18 = 54 নম্বর। কিন্তু সে পেয়েছে কত, সে 30টা প্রশ্নের উত্তর দিয়েছে, 30 নম্বর পেয়েছে। তাহলে 30টা প্রশ্ন, 18টা সঠিক উত্তর দিয়েছে, তাহলে আর 12টা ভুল উত্তর দিয়েছে, 30টা প্রশ্ন তো করেছে। তাহলে 12টা হচ্ছে 18 থেকে 30 থেকে 18 বাদ দিলে 12টা হচ্ছে ভুল করেছে, তার জন্য 2 নম্বর করে বাদ গেছে। তাহলে 12 দিন 24। তাহলে 54 থেকে 24 বাদ দিন, তাহলে থাকবে কত, 30। তো দেখুন এই 30টা প্রশ্ন করে 30 নম্বরই পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এর দেখাবে সঠিক উত্তর। অঙ্ক একদম মুখে মুখে হয়ে যায় এসব অঙ্ক। আমরা 90 দাগের প্রশ্নে চলে যাব। 90 দাগের যে প্রশ্নটা আছে দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। একটি অংশীদারি ব্যবসায় রিমা, শ্রেয়া, ফতেমার মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় লাভ হচ্ছে কত, 3750 টাকা। ফতেমার লাভ কত হবে? তো এই অঙ্কটা আপনি কিভাবে মানে সমাধান করবেন দেখুন। এখানে আপনার 6, 5 আর 4-এর লসাগু করতে হবে। 6, 5 আর 4-এর লসাগু করলে এখানে আপনার দাঁড়াবে 2, এখানে 3 দিনও 6, 5টা বসে গেল, আর এখানে 2 দিনও 4, অর্থাৎ 5 দিনও 10, 3 10কে 30, 30 দিনও 60। তা 6-এর সাথে কত গুণ করলে 60 হয়, 10 গুণ করলে। তাহলে রিমা হচ্ছে 10, আর 5 × 60, শ্রেয়া হচ্ছে 12, ফতেমা হচ্ছে 4×15 60, অর্থাৎ 15। 10:12:15 এদের হচ্ছে অনুপাত বেরিয়ে গেল। এখন বলেছে যে বছরের শেষে লাভ হচ্ছে কত, 3700 টাকা। তাই ফতেমার লাভ কত, তো 3700-র সঙ্গে আপনি কি করবেন, গুণ করবেন। ফতেমা কত আছে, 15, 15 বাই এইগুলোর যোগফল, 15 আর 12 হচ্ছে 12 আর 10 22, 22 আর 15 হচ্ছে 37। তো 37কে যদি আপনি 100, 3700-কে যে 37 দিয়ে কাটেন তাহলে হয়ে যাবে 100, 100কে 15 দিয়ে যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 1500। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডির দেখাবে সঠিক উত্তর, 1500 টাকা। ফতেমার লাভ হচ্ছে 1500 টাকা। তো এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাব 91 দাগের প্রশ্নে। 91 দাগের প্রশ্ন আছে, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? তো এটা যেহেতু ট্রেনের অঙ্ক, তাই আমরা সঙ্গে সঙ্গে S=D/T এই সূত্রে আমরা এটাকে সমাধান করব। এখন এস এর মানটা আমরা কীভাবে ব্যবহার করব? এস এর মান অর্থাৎ আপেক্ষিক গতিবেগ। দেখুন এখানে যেহেতু দুটি ট্রেন এবং একটা আরেকটার দিকে আসছে, তাই এদের আপেক্ষিক গতিবেগ যোগ হয়। তাই এখানে আমরা এই হাওড়া, বর্ধমান থেকে হাওড়ার মোট দূরত্ব ধরবো ডি কিমি। মোট দূরত্ব ডি কিমি। একজন 6 ঘন্টায় যায়, একটা ট্রেন 6 ঘন্টায় যায় ডি কিমি, 1 ঘন্টায় যায়, তাহলে কী হবে, D/6 কিমি। তা আমরা সেটাকে সমাধান করতে, তাহলে এবার আমরা কি করব, D/6 দেব। আর আরেকটা ট্রেন কি করব, যে হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায় সেটা কি করব, তো 4 ঘন্টায় যায় ডি কিমি, 1 ঘন্টায় যায় D/4 কিমি। তার আপেক্ষিক বেগ হবে দুটোর যোগফল। যেহেতু তারা দুজনে একই দিকে যেহেতু তারা দুজনে বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে। এখান থেকে খুব সহজে আমরা বার করব কি, 6 আর 4-এর লসাগু হয়ে যাবে 12। এখন 6 দিনও 12, 2D হয়, আর প্লাস 3 4 12, 3D হয়। অর্থাৎ এখানে হয়ে যায় কিন্তু 5D/12। এটা কিন্তু এদের আপেক্ষিক গতিবেগ, দুটি ট্রেনের আপেক্ষিক গতিবেগ। অর্থাৎ 1 ঘন্টায় তাদের গতিবেগ কিন্তু বার করে নিলাম, যার মান কিন্তু এই জায়গাটায় বসাবো, এই 5D/12। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 5D/12 এর মান। এখানে ডির মান মানে ডিটা ডি হয়ে যাবে, কারণ এটা মোট দূরত্ব, আমরা হাওড়া থেকে বর্ধমানে মোট দূরত্ব ধরেছি ডি কিমি, তাই ডিটা ডি বসে গেল, আর টিটা আমরা নিচে বসিয়ে দিলাম। এখানে আপনার বলেছে কখন তারা মিলিত হবে, এই টি এর মান বার করতে পারলেই আপনার অঙ্কটা সমাধান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই ডি কাটতে পারি, তাহলে এখানে 5T সমান হয়ে যায় 12। এখন টি সমান হয়ে যায় 12/5। অর্থাৎ এখান থেকে আমরা বার করব 5 দিনও 10, অর্থাৎ 2 ঘন্টা হয়ে যাবে, তারপরেও 2 থাকবে, তাহলে 2×2=2/5 হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা 2 ঘন্টা পাচ্ছি। আর এটাকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে আমরা 60 দিয়ে গুণ করব, সেই ক্ষেত্রে আমরা 5×12=60 দিয়ে দেবো। তাহলে 12 আর 2 যদি গুণ করি 24, তাহলে এখানে আমরা পাচ্ছি কি 2 ঘন্টা 24 মিনিট।
2 ঘন্টা 24 মিনিট। তাহলে সকাল 7টার সময় যদি দুটো স্টেশন থেকে পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? 2 ঘন্টা 24 মিনিট পরে, অর্থাৎ 7 আর 2 9, 9 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 9টা 24 মিনিট, সকাল 9টা 24 মিনিট। দেখুন 9.24 AM, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। সবসময় মনে রাখবেন, অঙ্কের মধ্যে যদি আপনি ঢুকতে পারেন তবেই কিন্তু আপনি অঙ্ক সম্বন্ধে সঠিক উত্তর পাবেন, করতে পারবেন এবং সঠিক ধারণাও পাবেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 92 প্রশ্ন। যদি 2500 টাকাকে 8% সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে 4 বছর শেষে সুদের পরিমাণ কত হবে? অঙ্ক আপনি দেখেই সমাধান করবেন, কি করে? মুখে মুখে হয়ে যায়। এখানে যদি সুদের পরিমাণ বার করতে বলেছে, তাহলে আপনি 4 বছরে 8% হারে এটাকে গুণ করবেন, 4 8টা 32, তাহলে এখানে 32% হয়ে যাবে। 32% কথার অর্থ কি? 32% কথার অর্থ হচ্ছে 32/100। যেহেতু আপনাকে সুদ বার করতে বলেছে, তাই আপনি এটাকে 2500কে কী করবেন? গুণ করবেন 32/100 দিয়ে। খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার 25 দিন ও 50-এর শূন্য হাতে 5, 3 25, 75 আর 5 80, অর্থাৎ 800। দেখুন এর সঠিক উত্তর হবে কিন্তু 800 টাকা। দিদ্দাগ হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে মুখে মুখে সমাধান করা যায়। আমরা 93-র প্রশ্ন দেখব। 9% সুদের হারে 2 বছর সময়ে 1000 টাকা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখুন সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বার করতে বলেছে। তাহলে 9% হারে 2 বছরে আমার সরল সুদ হলে 9 দিনও 18% হবে। সেই ক্ষেত্রে এখানে সুদ কত হবে? সেই ক্ষেত্রে সুদ হবে, এই 1000কে গুণ করবেন আগের অঙ্কের মতন, যেরকম আমরা এখানে 4 8টা 32%, 32/100 দিয়েছি। এখানে 9 দিনও 18% সমান 18/100, তাই 18/100 দিয়ে গুণ করে দিলাম। এখানে এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। 8 10কে 180 টাকা কি হলো? এর সুদ হলো, সরল সুদ 2 বছরে 1000 টাকার 2 বছরে 9% হারে 1000 টাকার সরল সুদ হলো 180 টাকা। এখন এইটাই আমরা সরল সুদ বার করলাম, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কী হবে? চক্রবৃদ্ধি সুদ হবে P × 1 + R/100 মাথায় T। সেই ক্ষেত্রে আপনার আসলটা হচ্ছে 1000 ইন্টু 2 বছর, মানে 109/100। যেহেতু 9% সুদের হারে, তাহলে সুদ 109/100 ইন্টু 109/100। কেন 109 দুবার দেবো? কারণ এই 2 বছর আছে তাই। এবার আমরা এই শূন্যটা আর এই 3টে শূন্য কাটবো। 3টে শূন্য কাটার পরে এইটা আমরা গুণ করব, ক্যালকুলেশন করব। করলে আমাদের দাঁড়াবে হচ্ছে 1881 টাকা বাই এই 10টার নিচে চলে যাবে। যেহেতু আমরা পাচ্ছি নিচে 10 আসছে, সেই হিসেবে আমরা বলতে পারি 188.1 এত টাকা। এখন এখানে 188.1, এখানে 180 টাকা। তাহলে যদি আমরা চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বার করতে বলি, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য, তাহলে 188.1 থেকে 180 বাদ যাবে, থাকবে 8.1, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এসব অঙ্কগুলো কিন্তু সহজে নিমেষে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুলের সাথে আপনি যোগাযোগ করুন, এরকমভাবে সহজে সব অঙ্কগুলো শিখবেন। যারা রেগুলার গ্রুপ ডি পরীক্ষা দেবেন, একবার যদি পাস না হয়, তাহলে আপনি এতদিনের যেটা আপনি পারিশ্রমিক দেবেন, সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। চলুন আমরা 94 দাগের সুন্দর একটা প্রশ্ন, রেলওয়ে, তো এরকম প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। x/y, 3/4, 5x - 2y, 7x + 2y। দেখুন এক্সের মান 3, ওয়াইয়ের মান 4, এটা ধরেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে এক্সের মান 3 হলে এখানে 5 × 3 দিতে পারি, আর 2 × ওয়াইয়ের মান 4 দিতে পারি। এখানে এক্সের মান আমরা 3 দিতে পারি, আর এখানে ওয়াইয়ের মান আমরা 4 দিতে পারি। এখন এখানে 3 × 5 = 15, আর এখানে 4 দিনও 8, থাকবে 7 ওপরে, আর 3 × 7 = 21, আর 4 দিনও 8, 21 আর 8 হয়ে যাবে 29। তাহলে দেখুন 7/29, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায় এবং আপনাকে বেশি ক্যালকুলেশন করার দরকার থাকে না, মুখে মুখে এসব অঙ্ক সমাধান হয়ে যায়। 95 দাগের প্রশ্ন আছে, খাঁটি দুধের সঙ্গে জল কী অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? দেখুন মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে 100 লিটার আপনি মনে করুন দুধ আছে, খাঁটি দুধ আছে, তাহলে 20% লাভ করতে হবে। তাহলে 100টা করতে হবে কত? 120।
তাহলে সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ১০০ থেকে ১২০-তে যেতে গেলে আপনাকে বিয়োগ করে ১০০ থেকে এবার আপনি ১২০-তে যাচ্ছেন, অর্থাৎ ১২০ বিয়োগ ১০০, তাহলে এখানে ২০ লিটার আপনাকে জল মেশাতে হবে। তাহলে কিন্তু ২০% লাভ হচ্ছে। ১০০ লিটার দুধ আছে, তাহলে ১২০ লিটার মানে ১০০ লিটার তো দুধ আপনার থাকতে হবে, সঙ্গে ২০ লিটার জল মেশাতে হবে, তাহলে আপনার ২০% লাভ হবে। তাহলে আপনার এখানে বলছে কি মানে খাঁটি দুধের সঙ্গে জলের কি অনুপাত রাখতে হবে, তাহলে এখানে ২০:১০০ করতে হবে। ২০ লিটার জল, ১০০ লিটার দুধ। এখন এটা হচ্ছে ওয়ান মানে ৫-২০-১০০, অর্থাৎ 1:5 হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, বিদ্যা হবে সঠিক উত্তর। 96-এর প্রশ্ন আছে দেখুন, ১৩ জন ছাত্রের মধ্যে প্রথম ১২ জনের প্রাপ্ত গড় নম্বর ২১০, শেষ ১২ জনের প্রাপ্ত গড় নম্বর ২০৫। প্রথমের শেষ ছাত্রের মধ্যে পার্থক্য কত? তো এখানে ১২ জনের প্রাপ্ত গড় নম্বর ২১০, তাহলে ১২কে ২১০ গুণ করুন, আর শেষ ১২ জনের হচ্ছে প্রাপ্ত গড় নম্বর ২০৫। তাহলে আপনি এই গুণ করুন, করে যেটা বিয়োগফল হবে সেটাই হচ্ছে এর সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে ১২:০০, ১২ ১-কে ১২, ২ হাতে ১, ১২ × ২৪ আর ১-এ ২৫। আর এটা হবে কত? ৫-১২ = ২৭, ৫-১২ = ২৭, হাতে ৬ বসে গেল, ৬টা ১২ × ২৪। এখান থেকে আপনার ক্যালকুলেশন করলে হচ্ছে ৬-এর কত হলো, ৬-এর হাতে ১, ৪ ১-এ ৫, তাহলে দেখুন ৬০ হচ্ছে। তাহলে এখানে বিয়োগফল ৬০ হলে উত্তর হয়ে যাবে আপনার ৬০। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা ৯৭ দাগের প্রশ্নে চলে যাব। ৯৭ দাগের প্রশ্ন কি আছে? ৯৭ দাগের প্রশ্ন আছে দেখুন, একটি নৌকা ৩৪ কিমি/ঘন্টা গতিবেগের স্রোতের অনুকূলে ৪.৮ কিমি যায় ৮ মিনিটে। একই দূরত্ব স্রোতের প্রতিকূলে ৯ মিনিটে। তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? দেখুন এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। এই অঙ্কটা আমি একটু আগেও আপনাদের সামনে তুলে ধরেছি এবং এই অঙ্কগুলো অনেক ক্লাসেই করে দেওয়া পড়ে, তাই এই অঙ্কটা আপনাদের জন্য রেখে দিলাম। এই অঙ্কর সঠিক উত্তর কত হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং সহজ পদ্ধতিতে একদম 30 সেকেন্ডের মধ্যে এসব অঙ্ক সমাধান হয়ে যায়। যদি আপনি কীভাবে হয় যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই একটা ফোন করবেন 85 339 ৮২ ৫০৬, এই নাম্বারে আপনারা একটা ফোন করবেন। করলে আমি এটার সঠিক উত্তর আপনাদেরকে বলে দেবো, মানে সঠিক উত্তর বলে দেবো, এবং 30 সেকেন্ডের মধ্যে কীভাবে বার করতে হবে সেটার উত্তর বার করে দেবো। সব ট্রেনের অঙ্ক এবং নৌকার অঙ্ক সব একটা মাত্র সূত্রের সাহায্যে সমাধান করা যায়। যত অঙ্ক আছে না কেন, ট্রেনের অঙ্ক এবং নৌকার অঙ্ক শুধুমাত্র একটা সূত্রের সাহায্যে সমাধান করবেন। যে কোনো মানে যে কোনো কঠিন অঙ্ক হলেও। আমরা 98-এর প্রশ্ন দেখব, নিম্নের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো এটা আপনার কিভাবে এটা সমাধান করবেন, এটা সমান সমান আপনার অ্যাকচুয়াল হয়ে যায় 4 উপরে, আর এটা হয়ে যায় 1/3, আর এটার মান হয়ে যায় 2, মানে 2, এটা হয়ে যায় 1/2, আর এটা হয়ে যায় 3 আর 1/6, আর এটা হয়ে যায় 5 আর 1/4। এখন আপনি এই যে 3, 2, 6 আর 4-এর লসাগু করুন। তাহলে 3, 2, 6, 3, 2, 6 আর 4-এর লসাগু করলে আমার সম্ভবত মনে হচ্ছে 12 হবে এর সঠিক উত্তর। তাহলে এখানে 3টা 3 থাকলো, 2 1-কে 2 থাকলো, 3 দিনও 6 থাকলো, 2 দিনও 4 হলো। এবার আমরা এই 3 দেবো, 3 1-কে 3, 1 1 2, 3 দিনও 6, 6 দিনও 12। তাহলে এর সঠিক মানে এর লসাগু হলো 12। এখন এইখানে 3-এর সাথে কত গুণ করলে 12 হয়? 4 গুণ করলে। তাহলে আমরা এটা রেখে দেবো কি, এটা রেখে দেবো 4-এর মাথায় 4, আর এটা হচ্ছে 6 দিনও 12, তাহলে 2-এর মাথায় 6, আর এটা রেখে দেবো কি 3-এর মাথায় 2, আর এখানে 3 4 12, 5-এর মাথায় 3। তাহলে এবার আপনারা এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 4 4 16, 4 ষোলো 64, 4 64 বেশি হয়ে যাচ্ছে, 4 4 16, 4 4 4 16, 4 ষোলো 64, আর 4 64 কত? 4 4 16 6, হাতে 1, 4 4 24 আর 1-এ 25, 256, আর এটা হয়ে যাবে মানে 6টা 2 গুণ করলে কত হয়? 2 দিনও 4, 4 দিনও 8, 8 দিনও 16, 16 দিনও 32, 32 দিনও 64, আর এটা হয়ে যায় 3 3-কে 9, আর এটা হয়ে যায় 5 5 25, 5 25 125। তাহলে এর ক্ষুদ্রতম মান কত হলো? সংখ্যাটির ক্ষুদ্রতম হচ্ছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে এইটা হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো
এখানে সব থেকে ছোট হয়ে যাবে কিন্তু সির দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 99 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা একটু হলেও উপরে তুললাম। 99 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 8, 12, 16, 24, 36 দিয়ে সম্পূর্ণরূপে বিভাজিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এটাকে কি করতে হবে, এই 8, 12, 16, 24-এর লসাগু করতে হবে। 8, 12, 16, 24-এর লসাগু করলে দেখবেন 8, 12, 16, 24, 36-এর লসাগু করবেন, লসাগু করলে আপনি দেখবেন 144 হবে। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। এটা আপনারা করবেন 8, 12, 16, 24, 36-এর লসাগু আপনারা করবেন, দেখবেন 144 হবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 144। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 100 দাগের প্রশ্ন। 100 দাগের প্রশ্ন আছে 25 জন ছাত্রের গড় উচ্চতা 1.4 মিটার। যখন 5 জন ছাত্র চলে গেল, গড় উচ্চতা হয় 0.15 মিটার বৃদ্ধি পেল। তাহলে ওই 5 জন ছাত্রের গড় উচ্চতা কত? তাহলে এখানে 25 জন ছাত্রের গড় উচ্চতায় 1.4, তাহলে এটাকে আমরা গুণ করব, মোট উচ্চতা বার করে নেব। মোট উচ্চতা বার করে নেব, তার মানে এখানে 25, 4, 25 মানে 1.4কে 25 দ্বারা গুণ করলে কত হবে? 4, 25 শূন্য, হাতে হাতে 10, 25 25 10 35, অর্থাৎ 35.0 অর্থাৎ 35 মিটার এদের গড়। এদের মোট 25 জন ছাত্রের মোট উচ্চতা হচ্ছে 35 মিটার। 5 জন ছাত্র চলে গেল, গড় উচ্চতা 0.15 মিটার বৃদ্ধি পেল। আগে ছিল 1.4, তাতে কি হলো? বৃদ্ধি পেল 1 তাতে বৃদ্ধি পেল 0.15 মিটার বৃদ্ধি পেল। তাহলে এখানে হবে কত? 1.55। তাহলে এবার বলছি কি, যখন 5 জন ছাত্র চলে গেল এইটা কিন্তু বৃদ্ধি পেল, তার মানে আগে ছিল 1.4, তার থেকে এটা বৃদ্ধি পেল, মানে 0.15 বৃদ্ধি পেল, মানে মোট হচ্ছে 1.55। সেই ক্ষেত্রে ছাত্র হবে কত? 5 জন চলে গেল, তো 25 থেকে 5 বিয়োগ করলে থাকবে 20, তা 20। এইবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তাই এখানে এই 0, এখানে 5 × 10 শূন্য, হাতে 1, 1 5 × 10 1 11 1 হাতে 1, 2 1 2 1 3, অর্থাৎ 31.00, তার মানে 31 মিটার। তাহলে এখানে হচ্ছে 31 মিটার, এখানে হচ্ছে 35 মিটার। তাহলে ওই বলছে ওই 5 জন ছাত্রের গড় উচ্চতা কত আপনাকে বার করতে হবে। তাহলে এখানে পার্থক্যটা কত হচ্ছে? তাহলে 35 থেকে 31 বিয়োগ করুন, তাহলে হচ্ছে 4। তা 5 জন ছাত্রের মোট উচ্চতা 4, তাহলে গড় উচ্চতা কত হবে? 4/5। তাহলে এখানে আমরা কি করতে পারি? তাহলে এখানে সঠিক উত্তর হবে 0.8, ভাগ করলে 0.8 মিটার হয়, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে এসব সহজে সমাধান করা যায়। তো আজকে আমরা এই মাসের অ্যাসিভার্সটা কমপ্লিট করলাম। তো কলকাতা পুলিশের এই প্র্যাকটিস সেটটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, একটা করে ক্লাসে একটি লাইক দেবেন। আর যদি আপনি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনি একটু শেয়ার করবেন। তো আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ আমি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।